ওকে, তাহলে আমরা প্রথমে একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল 1280/720 করে নিচ্ছি 10 সেকেন্ড। আর ব্যাকগ্রাউন্ড যা আছে কালোই। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা প্রথমে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টের কাজটা একটু বোঝার চেষ্টা করবো। সো আমি একদম বেসিক থেকে বুঝাচ্ছি, একটু জাস্ট বুঝবেন। আমরা প্রথম ক্লাসে প্রিন্সিপাল 12টা প্রিন্সিপালের নাম জেনেছি। আস্তে আস্তে প্রত্যেকটা প্রিন্সিপাল, তারপর ফাউন্ডেশন যে 6টা ছিল সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করতেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সোলো ইন আর আউটের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি একটা শেপ তৈরি করে নিলাম জাস্ট বোঝার জন্য। একটা শেপ তৈরি করলাম। অ্যাজ ইউজুয়াল এখানে আমি আমার মতো একটা কালার জাস্ট চোখে পড়ার মতো দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন এটাকে আমরা জাস্ট কয়েকটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম। সো এটা এক, দুইটা দুইয়ের জায়গায় থাকুক, তিনটা তিনের জায়গায় চলে আসুক। সো এক, দুই, তিন, ঠিক আছে। ওকে, সো এখন এইগুলোর কালার জাস্ট একটু বোঝার জন্য দিচ্ছি। এটা কোনো ফর্মুলা বা প্রসেস না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য করতেছি। আপনারা জাস্ট রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে আমার কাছে তিনটা জিনিস আছে। আচ্ছা, আর একটা জিনিস করে দিই। কন্ট্রোল ডি ডুপ্লিকেট, 4 নাম্বারটা করে দিচ্ছি। এটা করার রিজন করে বলতেছি। সো আমার কাছে 4টা শেপ আছে আপাতত। তো এই 4টা শেপকে আমি সিলেক্ট করে পি প্রেস করতেছি, দ্যাট মিন্স পজিশন। রেকর্ডিং শুরু করলাম, অথবা আমি একটু পর থেকে রেকর্ডিং শুরু করে লাইক শিফট ধরে পেজ ডাউন 1 2 20 ফ্রেম পরে গিয়ে আমি শুরু করলাম রেকর্ডিং। 1 2 3 30 ফ্রেম পরে গিয়ে আমি আবার হচ্ছে ক্লিক করে নিলাম। সো কি ফ্রেম বসে গেল। এবার আমি তাদের দূরত্ব দিয়ে দিচ্ছি এতটুকু, যে 30 ফ্রেম পরে তাদের দূরত্ব অতিক্রম করবে এতখানি করে এখানে এসে থামবে চারজনই। ওকে, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করি, মোশন দিই, সেগুলোই। সো অ্যাজ ইউজুয়াল যেভাবে শুরু হলো সেভাবে শেষ হয়েছে, একটু জাস্ট খেয়াল করবেন। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা যেই পজিশনের ইফেক্ট পাচ্ছি সেটাই এখানে দেখতে পাচ্ছি। So, একটু খেয়াল করবেন, দেখেন এইখানেই হচ্ছে টুইস্ট। সেই টুইস্টটা হচ্ছে আপনি যখন পজিশন দিলেন, ওকে, তো গতানুগতিকভাবে আমরা প্রিন্সিপাল কেন ইউজ করি সেটা জানি, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে কেন ইউজ করবো এখনই ক্লিয়ার হবে। দেখেন, নর্মাল যদি আমি চিন্তা করি, ধরেন একটা গাড়ি চলা শুরু করলো, সেটা এইভাবে যেই গতিতে শুরু করলো সেই গতিতে গিয়ে আবার শেষ হলো, বিষয়টা এরকম হয় না কখনোই। সেটা মানুষের ক্ষেত্রে হোক, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক। তো এটাকে কি করবেন, এটাকে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য কি হয়, হয় একটু আস্তে শুরু হয়, অথবা যখন মানুষ যে হাঁটা থামায় তখন একটু আস্তে থামে। এটা গাড়ির ক্ষেত্রে হোক, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক, আপনারা অ্যাড তৈরি করবেন সেখানেও দেখবেন স্মুথলি সে শেষ হয় অথবা স্মুথলি শুরু হয়। হ্যাঁ, সো এই বিষয়টার জন্য আমরা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করব। সো প্রথম যেটা আছে এটাকে আমি একদম নর্মাল রাখতেছি। পরে যেটা আছে এইটার কি ফ্রেম দুইটাকে সিলেক্ট করে কি ফ্রেমের উপরে মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট। সো এখান থেকে আপনি F9 দিলে সরাসরি ইজি ইজ করে নিতে পারবেন। সো ইজি ইজ করে নিলে এইখান থেকে ক্লিক করে ইজি ইজ হয়ে যাবে। সো ইজি ইজ, ওকে। তারপরে দুইটাকে সিলেক্ট করে ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এখান থেকে ইজি ইজ ইন এটা করে নিচ্ছে। তারপরে এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজি ইজ আউট। সো তাহলে কি হলো, প্রথমটা হচ্ছে নর্মাল, পরেরটা হচ্ছে ইজি ইজ, পরেরটা হচ্ছে ইজি ইজ ইন, এরপরে শেষেরটা হচ্ছে ইজি ইজ আউট। সো আমরা চার ধরনের ইফেক্ট রেখে দিছি, একটাই হচ্ছে নর্মাল, বাকি তিনটায় তিন রকমের। সো নাও আমি যদি প্লে করি, সো প্লে করলে আপনারা একটা পরিবর্তন দেখতে পাবেন চারটার মধ্যে। প্রথমবার যখন প্লে করলাম সেইখান থেকে এখনের প্লেটা একটা একটা ডিফারেন্স আপনারা দেখতে পাবেন। সো নাও দেখেন, এরা কিন্তু শুরু করতেছে এক জায়গা থেকেই, শেষও করতেছে এক জায়গায় গিয়েই, কিন্তু এদের মাঝখানে একটা পরিবর্তন চলে আসছে। দেখছেন, এদের মাঝখানে একটা, তাদের চলার পথের মধ্যে একটু পরিবর্তন চলে আসছে। তাহলে পরিবর্তনটা কি হলো, নর্মাল যেটা আছে এটা যেভাবে শুরু করছে ঠিক সেভাবে গিয়েই শেষ করছে।
এর কোনো ইফেক্ট সামনে পরে আগে পিছে নেই। এরপরে সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে ইজি ইজ। এর মানে হচ্ছে আমার শুরুটা হবে আস্তে, শেষটা হবে আস্তে, এর মাঝখানে ভ্যালুটা থাকবে অনেক বেশি। এই শুরুয়ে ধাপ করে বাড়লো, বের আবার ধাপ করে কমলো, হ্যাঁ, ধাপ করে বাড়লো, ধাপ করে কমলো, এটা হচ্ছে ইজি ইজ। এর পরেরটা হচ্ছে ইজি ইজ ইন। মানে যেটা হলো, আপনি যদি একটু খেয়াল করেন দেখেন আমার ইজি ইজ এখন যে লেয়ারটা আছে এই লেয়ারটা কি হচ্ছে সবার আগে বের হচ্ছে। তাহলে ইন, ইজি ইজ ইনে বের হবে ফার্স্ট, মানে যেখানে হচ্ছে শেষ হবে সেখানে স্লোলি শেষ হবে। তাহলে ইজি ইন বলতেছে সেটা স্লোলি শেষ হচ্ছে। দেখেন সবার আগে বের হচ্ছে কোনটা, এইটা সবার আগে বের হচ্ছে, মানে রেসে সবার আগে দৌড়তেছে কিন্তু শেষ করলো সবার সাথেই। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে ইজি ইন, ইজি ইজ আউট, মানে এ কি করছে আস্তে সবার শেষে বের হইছে, সবার শেষে বের হইছে কিন্তু ফার্স্ট সবার শেষে যে মানে সবার মানে যেখানে ল্যান্ড করতেছে সেখানে অনেক ফাস্ট ল্যান্ড করতেছে। কেন ফার্স্ট ল্যান্ড করবে, কারণ এই যে সবার শেষে যে শুরু করলো কিন্তু শেষ তো করতে হবে সবাই একসাথে, তাইলে তার প্রথম যখন স্টার্টটা হলো সবার শেষে, তাহলে ইনটা হচ্ছে সবার ফার্স্ট করবে। বিষয়টা এরকম আর কি, জটিল কিছু বুঝিয়েন না, সিম্পলি আমি আপনাদেরকে বেসিক বোঝানোর চেষ্টা করলাম। তো প্রথমে কোনো ইফেক্ট দিলাম না, গতানুগতিক যেভাবে শুরু করতে হয় সেভাবেই শেষ করলো। এই যে হলো কি শুরুটাও স্মুথ করে শেষটাও স্মুথ করে, তাহলে এইভাবে হচ্ছে সফট একটা ট্রানজিশন পাওয়া যায়। এরপরে যেটা হচ্ছে ধরেন আপনি গাড়ির অ্যানিমেশন করবেন, হ্যাঁ, তো রেস করলেন একদম ধাপ করে, তাই না, শুরু করলেন, কিন্তু যখন ব্রেক করে তখন কিন্তু একটা স্মুথলি শেষ হবে। তো এটা হচ্ছে সেটা। আবার হচ্ছে এই যে এটা অনেক সময় হয় না, যেমন হচ্ছে আমি যদি ইসের কথা বলি, এটা হচ্ছে ধরেন কোনো কি বলে এটাকে, কোনো ঘন্টা বেল যেটাকে বলা হয়, হ্যাঁ বেল। তারপর হচ্ছে আমি যদি এরকম বলি যে আমরা ইনফোগ্রাফিক অ্যানিমেশন করব, অথবা আমরা যদি ওই যে আগের দিনে টেলিফোনের আঙ্গুল দিয়ে ঘুরাইতাম, সো প্রথমে আঙ্গুলটা যে এখানে থাকে আস্তে করে ঘুরে না, শেষটা কি ধাপ করে ঘুরে না, তারপর ইনফোগ্রাফিক অ্যানিমেশনের প্রথম আস্তে করে শুরু হয়ে শেষটা জোরে হয়। So, ঘন্টাটা যে আস্তে পরে পরে উপর দিকে যখন ওটা ধাপ করে উঠে, তাই না, আবার আস্তে পড়তে পড়তে যেদিকে শেষে ধাপ করে, so, এই ধরনের অ্যানিমেশনগুলোর জন্য এইটা ব্যবহার করব আমরা। ঠিক আছে, সো দিস ইজ কিফ্রেম অ্যাসিস্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট। তো আমরা নর্মালি সবাই এই সিলেক্ট করে কি করি, F9 প্রেস করে দিই, এটা ইজি ইজ হয়ে যায়। সো তাহলে এটা স্মুথ ট্রানজিশন পেয়ে যাই। ওকে, এটা ইজি ইজ। সো এখন ইজি ইজ দেওয়ার পরে যদি আপনার মনে হয় এটাকে চেঞ্জ করবেন, তাহলে এটাকে রাইট ক্লিক করবেন, এখান থেকে আপনি রিমুভের অপশন পাবেন। আর যদি প্যারা ওইভাবে না চান, সো প্যারা না চাইলে পরে এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে এই আমার যে কি ফ্রেম আছে এটার উপরে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে ক্লিক করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ব্যাস আগের অবস্থান চলে আসছে। তো আপনি আপনার মতো অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করে দেবেন। এবার আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ কিভাবে করব, সেই কাস্টমাইজের জন্য আমরা একটা প্রোডাক্ট দিয়ে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি। তাহলে এই পিএনজি প্যাকেটটা নিয়ে এবার একটু কাজ করি, তাহলে একদম আপনার পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। সো এটাকে হিট করে দিচ্ছি। সো প্যাকেটটা এখানে নিয়ে আসলাম, ওকে প্লেস করে নিলাম। হ্যাঁ, এখন প্যাকেটটার স্কেল একটু জাস্ট আমার মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম। সো এরকম কাইন্ড অফ, ওকে। সো এরকম। তো এবার এটাকে আমরা একটু পজিশনের কাজ করাই। সো পজিশন, পি ফর পজিশন। তো তার আগে আমি ছোট্ট একটা কাজ করে নিলাম, সেটা হচ্ছে একটু এটাকে আকর্ষণীয় করার জন্য আমি এটার সেন্টারটা একটু নিচে নিয়ে আসতেছি, মানে অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে না রেখে নিচে নিয়ে আসতেছি অ্যাঙ্কর পয়েন্টটা। এতে করে যেটা হবে, আমি একটু রোটেশনের কাজ যদি পরবর্তীতে করি, এটাই গ্রাউন্ড ফ্লোর থেকে রোটেশন হবে, তো দেখতে একটু ইন্টারেস্টিং লাগবে। সো আমি এটাকে এই কর্নারে দিয়ে দিচ্ছি, কাইন্ড অফ এরকমটা। ঠিক আছে, সো এবার আমি পজিশনের কাজ করব। আগেই আমি 20 ফ্রেম কিন্তু সামনে গিয়ে নিয়েছিলাম, 1 2 20 ফ্রেম সামনে গেলাম, পজিশনের কাজ করব, পি ফর পজিশন। ওকে,
সো 1 2 3 30 ফ্রেম পরে গিয়ে আমি একটা কি ফ্রেম বসালাম ফাঁকা। সো এখন 30 ফ্রেম পরে যে কি ফ্রেমটা আছে সেই জায়গাটায় চিপসের প্যাকেটটা এখানেই থাকবে, কিন্তু প্রথম যে কি ফ্রেমটা আছে সেই জায়গাটায় এটা থাকবে কোথায়, বাহিরে থাকবে। হ্যাঁ, এরকম বাহিরে থাকবে। সো না এখন কিভাবে আসবে, সে আসবে এরকম সামথিং, এই আসলো, তাই না? সো একটু জাস্ট জাস্ট একটু ফিল করেন, নর্মাল একটু ফিল করেন, এই আসলো কিভাবে, একদম মরা মানুষের মতো, অ্যাজ লাইক সো মরা মানুষের মতো আসতেছে, এই আসতেছে, কোনো ফিল নাই, কিচ্ছু নাই, মরে গেছে। এটার সাথে আমরা একটা কাজ করি, এটার সাথে আমরা একটা রোটেশন দিচ্ছি, আর শিফট আর দিলাম, রোটেশন দিলাম। সো দিলাম, এখন রোটেশনটা এখান থেকে শুরু হলো, ওই পর্যন্তই রোটেশনও শেষ হবে। সো এখানে এসে সে থামবে, ঠিক আছে, এখানে এসে সে থামবে, কিন্তু এইখানে এসে তার রোটেশনটা মানে শুরু হলো, প্রথম থেকে সে একটু বাঁকা থাকবে, এখানে সে ল্যান্ড করতেছে সেখানে সোজা থাকবে, এরকম একটা কিছু দিচ্ছে। তো এখানে আমি ধরেন 45 ডিগ্রি করে দিচ্ছি, 45 ডিগ্রি করে দিলাম, -45 ডিগ্রি। সো -45 ডিগ্রি। সো নাও এখন সে কিভাবে আসলো, প্রথমে হচ্ছে পজিশন এইখানে আছে তার, আর তার ডিগ্রিটা আছে -45 ডিগ্রিতে। সো তার পজিশন চেঞ্জ হচ্ছে, তার রোটেশনও চেঞ্জ হচ্ছে, এখানে এসে তার রোটেশন ঠিক হয়ে গেল। ওকে, সো দারুণ বিষয়। এখন গতানুগতিক যে অ্যানিমেশন বা মোশন সেটাই হচ্ছে, এই যে আসলো, কোনো ফিল নাই, মরার মতো, ঠিক আছে। কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না, আমরা এখন এই দুইটা যে প্যারামিটার আছে তার যে ইফেক্ট আছে সেই ইফেক্ট মানে কি ফ্রেমে সিলেক্ট করে আমরা F9 প্রেস করলাম, ইজি ইজ। আমরা চাইলে ওই যে চারটার মধ্যে যেকোনো একটা করে দিতে পারি, বাট এবার আমরা একটু কাস্টমাইজ করবো, কারণ ওখানে চারটা বাই ডিফল্ট যে ইফেক্ট আছে, ইজি ইনে যতটুকু হবে, ইজি আউটে যতটুকু হবে, ইজি ইজে যতটুকু হবে, ততটুকু আপনার যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা গ্রাফ এডিটরে গিয়ে এই কিফ্রেম অ্যাসিস্ট্যান্টের হেল্প নিয়ে গ্রাফ এডিটরে গিয়ে কন্ট্রোল করে আমার মোশনটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য স্লো ইন স্লো আউটটা মানে নিজের মতো করে করতে পারবো। তো এটা করার জন্য প্রথমে কিন্তু কিফ্রেম অ্যাসিস্ট্যান্টের ইফেক্টটা দিতেই হবে, ইজি ইজ করতেই হবে। তারপরে আপনি যেইটার স্মুথ অ্যানিমেশন যেটার করবেন, এখন আমি ধরেন পজিশনের করবো, সো দুইটাকে সিলেক্ট করলাম, পজিশনের প্যারামিটার যেগুলো থাকবে সেগুলোকে সিলেক্ট করবেন, করে এইখানে এই কর্নারে দেখবেন এরকম গ্রাফ এডিটর নামে একটা আইকন আছে। এই আইকনটা আমরা এখানে না পেলে সরাসরি এই যে নিচে একটা টগল সুইচ আছে, এটাকে ক্লিক করে নিব। যদি তারপরও না থাকে তাহলে এই কর্নারে দেখব এরকম তিনটা অপশন, এখানে প্রথম যেটা আছে এইটা এক্সপ্যান্ড করে, পরেরটা হচ্ছে এক্সপ্যান্ড কলাপস করে কন্ট্রোল প্যান। সো এখান থেকে এক্সপ্যান্ড কলাপস এগুলো করে নিতে পারবেন, যে এরকম থাকবে না হয়তো অনেক সময়। তারপরও যদি না পান তাইলে হচ্ছে এখানে এসে এই যে হাইট, এই হাইট কলাম আছে, এই কলামের মধ্যে গিয়ে খুঁজবেন, আশা করি পাবেন, এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো তাহলে ওই দুইটাকে সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করার পরে আমরা এই অপশনটায় ক্লিক করব, ক্লিক করলেই আমরা এইরকম কিছু একটা দেখতে পাবো। সো এরকম কিছু একটা যদি দেখতে না পাই, প্রথমে চেক করব আমার এইখানে যে প্যানটা আছে, জুম প্যানটা, এটা অনেক বড় হয়ে আছে কিনা, এরকম যদি বড় হয়ে থাকে এটাকে একটু জুম আউট করে নেব, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরে যদি না পাই তাহলে বুঝতে হবে আমার গ্রাফের একটু চেঞ্জ আছে, সো সেই চেঞ্জটা আমার করতে হবে এই অপশন থেকে, চুজ গ্রাফ টাইপ। সো গ্রাফ টাইপে গিয়ে যদি স্পিড গ্রাফ সিলেক্ট করা থাকে তাহলে এরকম পাবেন, ভ্যালু গ্রাফ সিলেক্ট করা থাকলে এরকম পাবো, মানে ভ্যালু গ্রাফ হচ্ছে এক্স আর ওয়াই দুইটা পজিশনের জন্য। সো দুইটা পজিশন আমরা কন্ট্রোল করব না ভাই, এইখানে আমরা যাব কোথায়, স্পিড গ্রাফে, তাহলে এরকম পাবো। এখন খেয়াল করেন, দেখেন আমি বলছিলাম ইজি ই, সো ইজি ইজি কি হয়, শুরু হয় আস্তে, শেষ হয় আস্তে, দেখেন মাঝখানে পিক পয়েন্ট অনেক উপরে, তাই না? সো তাহলে এখন এই দুইটা পয়েন্টকে আমরা কন্ট্রোল করব, তাহলে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এরকম ধাপ করে এসে আস্তে শেষ হবে, এরকম, তাই না? ধাপ করে এসে আস্তে এরকম শেষ হবে। তাহলে প্রথমে তার মান থাকবে কি অনেক বেশি, শেষে তার মান থাকবে অনেক কম, তাহলে শেষেরটা সিলেক্ট করলে এরকম একটা হাতল বের হবে, এটাকে ক্লিক করে এই দিকে হেলিয়ে দিলাম। তাহলে এখন খেয়াল করেন, দেখেন এখান থেকে কিন্তু প্রথম দিকে মান উঠতে উঠতে অনেক উপরে গেল, শেষের দিকে কমতে কমতে একদম কমে গেল। সো নাও সি, এখন আমরা একটু ইফেক্টটা দেখব। এই যে দেখছেন কত সুন্দরভাবে এসে ল্যান্ডিংটা করলো, ঠিক আছে, দ্যাটস সো সুইট। আগে যে মরা মরা ভাব ছিল সেই মরা মরা ভাব নাই, এখন এই যে কত সুন্দর স্মুথলি শেষ করলো। সো একইভাবে আমরা যদি এই যে, আচ্ছা ওই আমরা শেষেরটাও একটু দেখি, মানে
এটা তো প্রথমে শুরু হলো জোরে, শেষে হলো আস্তে। এবার যদি উল্টাটা করতে চাই তাহলে কি হলো, তাহলে এই যে মানটা উল্টা করে দেব, প্রথম মানটা কমিয়ে দিচ্ছি, পরের মানটা বাড়িয়ে দিলাম। এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন কি হবে দেখবেন, আস্তে শুরু হয়েছে, শেষটা হবে ধাপ করে। এই দেখছেন, ধাপ করে শুরু শেষ হলো। আই থিঙ্ক বুঝতে পারছেন। সো আমরা এইটা চাই না, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা চাচ্ছি এইটা। সো আপনি এইভাবে কন্ট্রোল করে নিতে পারেন যে একবারে ধাপ করে শুরু না হয়, একটু স্মুথও হোক। সো এইভাবে হলে ভালো হবে। এই যে ঠিক আছে, ওকে। সো এইভাবে হলে দ্যাটস গুড। সো একইভাবে হচ্ছে রোটেশন, রোটেশনটাকে সিলেক্ট করব, দুইটা পয়েন্টকে কিফ্রেমকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি। সো গ্রাফ এডিটরে এসে স্পিড গ্রাফ সিলেক্ট রেখে এখান থেকে আমরা এটাও কন্ট্রোল করে নিলাম। সো এখন রোটেশনটাও সুন্দরভাবে কন্ট্রোল হবে। সো লেটস সি, দেখছেন কত সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা হয়ে গেল। সো আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে যে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো চান সেগুলোকে আপনি আপনার মতো করে এটা কাস্টমাইজ করতে পারবেন। এটা কোনো বিগ ইস্যু না, ঠিক আছে। সো এটা দারুণভাবে এসে থামলো। সো এই হচ্ছে কিফ্রেম অ্যাসিস্ট্যান্টের স্মুথ করার বিষয়টা, স্লো ইন স্লো আউট, এবং এটা ব্যবহার করলে কত সুন্দরভাবে স্মুথলি অ্যানিমেশনটা হচ্ছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমরা কোশ্চেন নিব। আচ্ছা, এখন আমরা প্যারেন্ট লেয়ারের কাজটা করব। হ্যাঁ, প্যারেন্ট লেয়ার। সো প্যারেন্ট লেয়ার কি, এটা প্যারেন্ট লেয়ারটা আমরা এক স্টেপ পরে বুঝি। আগে একটা ছবি আনি, এটাকে ডিলিট করি, একটা ছবি আনি। এই তিনটা লোগো আমরা নিয়ে আসলাম, এখানে প্লেস করে দিলাম, এস প্রেস করে তিনটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দিলাম, ওকে। আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রোটাকেও আরেকটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, ওকে। সো খেয়াল করবো আমরা এখন যে কাজটা করব সেটাকে বলা হচ্ছে প্যারেন্ট লেয়ার। সো প্যারেন্ট লেয়ারের কাজ কি সেইটা একটু দেখবো এখন। ভালোই হলো, ইলাস্ট্রেটরটা মাঝখানে আছে। এনিওয়ে, সো প্যারেন্ট লেয়ার কি, তো লেয়ার মানে এইখানে যা আমরা দেখতে পাচ্ছি লেয়ার প্রপার্টিসে প্রতিটা আলাদা আলাদা যে একটা স্তর কাজ করার জন্য সেটাকে আমরা লেয়ার বলতেছি, তাই না। প্যারেন্ট কি, প্যারেন্ট হচ্ছে পিতা মাতা, তাই না। সো তাহলে লেয়ার যদি প্যারেন্ট হয় তাহলে কি করবে, তো এখানে দুই ধরনের লেয়ার হতে পারে, একটা চাইল্ড লেয়ার, একটা প্যারেন্ট লেয়ার। সো চাইল্ড লেয়ার প্যারেন্ট লেয়ারকে ফলো করবে, কিন্তু চাইল্ড লেয়ারের একটা আলাদা বা ইন্ডিভিজুয়ালিটি থাকবে। প্যারেন্ট লেয়ার যা করবে তাই চাইল্ড লেয়ার করবে, কিন্তু চাইল্ড লেয়ার যদি চাই ইন্ডিভিজুয়ালি তারা নিজেদেরও মতো কিছু করতে পারে। কিভাবে, সো এটা করার জন্য যেটাকে আপনি প্যারেন্ট লেয়ার করবেন, যদি চান যে আমি চাচ্ছি এই মুহূর্তে প্যারেন্ট লেয়ার হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যেটা আছে সেটা, তাহলে এটা এই লেয়ারটাকে আপনি প্যারেন্ট লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু এমন যদি হয় যে তিনোটাকেই একটার সাথে প্যারেন্ট লেয়ার করব, সেই ক্ষেত্রে আপনি এই লেয়ার প্যানেল থেকে নিউ গিয়ে এখানে নাল নামে একটা অবজেক্ট আছে, নাল মানে কিছুই না, সো নাল মানে ফাঁকা। এই ফাঁকা একটা লেয়ার এখান থেকে আপনি নিয়ে এই ফাঁকা লেয়ারটাকে আপনি তিনটার জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটার উপকার কি নাল লেয়ারে খেয়াল করবেন। সো আমি যদি তিনটাকে সিলেক্ট করে এই মুহূর্তে স্কেলের কাজ করি, সো দেখেন কি হচ্ছে, তিনোটা কিন্তু নিজেদের যেই স্কেলের মান আছে সেই স্কেলের মানে কিন্তু তিনোটা বড় হচ্ছে, তাহলে আবার আমাকে তিনোটা অ্যাডজাস্ট করতে হবে, তাই না। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি তিনটাকে একটা নাল লেয়ারের সাথে প্যারেন্ট করে দেই, সিলেক্ট করলাম, এবার দেখেন এইখানে একটা গোল গোল চকলেটের মতো একটা জিনিস আছে, আইকন আছে, এটাকে বলা হয় পিক হুইপ, প্যারেন্ট পিক হুইপ। সো এই পিক হুইপটা যদি না পাই, এখানে রাইট ক্লিক করে কলামে গিয়ে এখান থেকে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক অপশনটা ওপেন করে দেব, তারপরে যদি না পাই টগল সুইচ আগের মতোই। সো তাহলে এই তিনটা লেয়ারকে সিলেক্ট করে এই যে বিষয়টা আছে এই বিষয়টাকে ধরে নাল লেয়ারের মধ্যে ফেলে দিব,
এবার দেখেন এইখানে এই পিক হুইপের পাশে লেখা আছে নাল অন নাল অন নাল অন, তার মানে এই তিনটা লেয়ার এবার নালের সাথে প্যারেন্ট হয়ে গেছে। এবার নাল বাবা আর তিনটা হচ্ছে বাচ্চা। এবার নালের এই লেয়ারে গিয়ে যদি আমি স্কেলের কাজ করি, খেয়াল করবেন এখন কিন্তু আর ইন্ডিভিজুয়াল এটা স্কেলের কাজ করে না, এটা এখন বাবা যা করবে তাই তারা করতেছে, তিনটাই সেটা ফলো করতেছে, ইন্ডিভিজুয়াল কোনো কিছু না। বাট তারা যদি চায় ইন্ডিভিজুয়ালিটি রক্ষা করতে, সেটা তারা পারবে, এই যে পারতেছে, পারবে, তাদের সেই সত্তা আছে। যেমন আমি যদি এখানে রোটেশনের কাজ করি, নাল লেয়ার গিয়ে দেখবেন একসাথে তিনটায় রোটেশন হচ্ছে, একটা লেয়ারে কাজ করতেছি, তিনটার উপর প্রভাব পড়তেছে। সো দিস ইজ প্যারেন্ট। একটা লেয়ারকে আপনি বলে দিবেন বাকি লেয়ারগুলো ফলো করবে ওই লেয়ারে, শুধু একটা লেয়ারে কাজ করবেন, বাকি লেয়ারগুলো এমনি ইফেক্ট পড়বে। এখন এই লেয়ারটা যদি চিন্তা করেন গাড়ির অ্যানিমেশনে, তো কার অ্যানিমেশনে আপনার ধরেন একটা বডি থাকবে, আমি যদি ছোট ক্ষুদ্র এলিমেন্টে চিন্তা করি, একটা বডি থাকবে, দুইটা চাকা থাকবে, চাকা দুইটা আলাদা ঘুরবে, বডিটা মুভ করবে। এখন বডি আর চাকা তিনোটাই কিন্তু মুভ করবে, একটা জায়গা চেঞ্জ হবে, তাই না? কিন্তু চাকা কিন্তু আলাদা ঘুরবে, বডি কিন্তু ঘুরবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে প্যারেন্ট লেয়ারটা ওইখানে ইউজ হয়। সো এই তিনটাকে তিনবার মুভ না করে একবার একটা লেয়ার দিয়ে মুভ করবো, সো তিনোটাই সেটা ফলো করতেছে। বাট চাকার আমরা কি করব, রোটেট দিয়ে দেবো, তাহলে চাকা ঘুরবে, শুধু বডি ঘুরবে না। দিস ইজ নাল লেয়ার, ইউজ হয় প্যারেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? সো প্যারেন্টের ক্ষেত্রে নাল না নিয়েও আপনি নির্দিষ্ট একটা লেয়ারকেও প্যারেন্ট বলে দিতে পারেন, কিন্তু সবগুলোই যদি দিতে হয় যে না আমি কোনো লেয়ারকে নির্দিষ্ট চাচ্ছি না, একটা ফাঁকা লেয়ারকে চাচ্ছি, তাহলে পরে এখান থেকে গিয়ে এখান থেকে একটা নাল লেয়ার নিতে পারেন, তারপর ওটা আপনি ফাঁকা লেয়ার হিসেবে নাম লিখে যা ইচ্ছে তাই চান এখানে দিয়ে দিতে পারেন, যে কার কন্ট্রোলার, সামথিং কন্ট্রোলার, অ্যাজ উইশ, ঠিক আছে? সো এটা হচ্ছে নাল লেয়ার। তো আপনি যদি চান যে এই যে ইলাস্ট্রেটর লেয়ারটাকে প্যারেন্ট করে দেবেন, তাহলে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো দুইটাকে সিলেক্ট করেন, প্যারেন্ট পিক হুইপের যে কোনো একটা, যেহেতু একাধিক সিলেক্ট আছে, যে কোনো একটাকে ধরে ওই লেয়ারের উপরে ফেলে দিলেন, বাস। এখন দেখেন এই যে ইলাস্ট্রেটর হয়ে গেছে দুইটা লেয়ারে। এখন ইলাস্ট্রেটরের লেয়ারটা যেই কাজ করবে বাকি দুইটা সেই কাজই করবে, ঠিক আছে? বাট বাকি দুইটার ইন্ডিভিজুয়ালিটি আছে। এই আরো যদি আপনাদেরকে আরো যদি ইজি করে দিতে চাই, তাহলে যদি আপনারা এইভাবে আসেন, দেখি আমার এখানে আছে থাকার কথা, থাকলে পরে আমি দেখাই দিচ্ছি। যদি ভুল না করি দেখি, ফেরিস হুইল লিখে, ফেরিস না ফেরিস, হ্যাঁ। সো ফেরিস হুইল যে বিষয়টা আছে, ফেরিস হুইল ভেক্টর যদি লিখে দেখেন, সো আপনারা একটু খেয়াল করেন, এটার কথা যদি চিন্তা করি, দেখি আমার কাছে থাকার কথা, এটা আমি আপনাদের শেষে দিয়ে দেখাই দেবো নাহলে। সো আমরা যদি চিন্তা করি, দেখেন আমরা ফেরিস হুইলের কথা যদি চিন্তা করি, এখানে যদি ছোট ছোট যেই ফেরিসগুলো আছে, হ্যাঁ, এইগুলা ফলো করবে কাকে? এই হুইলটাকে ফলো করবে, তাই না? সো হুইলটা কিন্তু রোটেট হবে, আর এরাও রোটেট হবে, কিন্তু হুইলের মধ্যে ফেরিসটা যদি এইটাকে সেন্টার রেখে রোটেট করে, তাইলে পরে কিন্তু এ ঘুরে পড়ে যাবে, তার মধ্যে যারা মানুষ আছে তারা পড়ে যাবে, তাই না? তাহলে কি হবে, এই ফেরিসগুলো ছোট ছোট এইগুলা বড় হুইলটাকে ফলো করবে, কিন্তু তারা তাদের নিজস্ব কক্ষপথকেও ফলো করবে, এই যে এখানে সেন্টার রেখে, তাই না? এইটা হচ্ছে প্যারেন্ট লেয়ার। আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, তারপর আমি দেখাই দিব, সমস্যা নেই, এটা আমার কাছে মনে হয় থাকার কথা ফাইলটা, আমি এখান থেকে দেখাই দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্যারেন্ট লেয়ার। এরপরে যেটা আছে এটা হচ্ছে প্রি কম্পোজ। আচ্ছা, এখন কথা হচ্ছে প্যারেন্ট লেয়ার করার পর আপনি নান করবেন কিভাবে? সো নান করার অপশনটা খুবই সিম্পল, এই দেখেন নান লেখা আছে, যেখানে লেখা আছে এই যে এখানে ইলাস্ট্রেটর এই সামথিং, সো এখানে ক্লিক করলে নান চলে আসবে, একাধিকটাকে সিলেক্ট করে একবারে নান করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আমি এই চিপসের প্যাকেটটাও নিয়ে আসি জাস্ট বোঝার জন্য আরেকটা। ওকে, চিপসের প্যাকেটটা এখানে রাখলাম, ইলাস্ট্রেটরের লোগোটাকে একটু উপরে উঠাই দিলাম সাপোজ বোঝার জন্য। ওকে, তো আমার এখানে চারটা লেয়ার আছে, চারটা এলিমেন্ট আছে। এখন কাজের সুবিধার্থে আমার এতগুলো লেয়ার এখানে রাখাটা প্রয়োজন হচ্ছে না, বা কাজের সুবিধার্থে বা সিকোয়েন্স অনুযায়ী, যেমন আপনি একটা কার্টুন অ্যানিমেশন করবেন অথবা একটা
টিবিসি অ্যাড করবেন, সেখানে প্রথম অ্যাডে আসবে এরকম যে ধামাকা অফার চলতেছে এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে ধামাকা অফার, এটা একটা সিন। তারপর আরেকটা সিন আসলো যে অমুক অমুক স্টল থেকে বই কিনলে, এই লেখকের বই কিনলে এত% ডিসকাউন্ট, এটা আরেকটা সিন। এরপর আসতে পারলে এই অফার সীমিত সময়ের জন্য 21শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত, এটা একটা সিন, গেল 3টা। এরপর একটা অফার সিন, সেটা হচ্ছে যে এখনই হচ্ছে ডিসকাউন্টটি পাওয়ার জন্য এই নাম্বারে কল করুন, ব্যাস শেষ। ঠিক আছে, তো 4টা সিন। এখন প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ডিজাইন প্রয়োজন, আলাদা আলাদা এলিমেন্ট কন্টেন্ট থাকবে। সো একটা সিনের জন্য যদি ধরেন অনুমান 10টা লেয়ার থাকে, তাহলে 4টা সিনের জন্য হয়তো 40টা লেয়ার হতে পারে। এখন এই 40টা লেয়ার নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার একটু প্রবলেম হতে পারে ফাইন্ড আউট করা। সো এটাকে প্রবলেম বলবো না, কারণ এখানে এই প্রবলেম সলিউশনের জন্য আবার লেভেলিং আছে, লেয়ার কন্ট্রোলিং বিষয় আছে, বাট আমি জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। সো হতে পারে 30টা 40টা লেয়ার একসাথে নিয়ে। আবার যখন সিন চেঞ্জ করবেন, পুরো সিনটা একসাথে চেঞ্জ হয়ে যাবে, আরেকটা সিন চলে আসবে। সো এই ধরনের প্রবলেম যখন ফেস হবে তখন আপনারা কি করবেন, এটাকে একই জিনিসগুলো এক গোত্রে নিয়ে এসে গ্রুপ করে দেবেন, যেটাকে আমরা ইলাস্ট্রেটর ফটোশপের ভাষায় গ্রুপ বলি, যে এরা একই জায়গায় থাকবে। যেমন একটা ক্যারেক্টার অ্যানিমেশন করার সময় মাথায় চোখ, মুখ, নাক, কান অনেক কিছু থাকবে, সো ওইটা একটা জায়গায়। এবার গলার মধ্যে হয়তো বা ব্যাসলেট থাকতে পারে, গলার মধ্যে আরো কিছু থাকতে পারে, সেটা এক জায়গায়। হাতের মধ্যে থাকবে আর্মস থাকবে, ফোরআর্ম থাকবে, হ্যান্ড থাকবে, টয় থাকবে, আরো অনেক কিছু থাকবে। তারপর হচ্ছে বডির মধ্যে থাকবে হিপ থাকবে, বডি থাকবে, স্পাইন থাকবে, এরকম থাই থাকবে, ফুট থাকবে, হ্যাঁ, এরকম অনেক বিষয় থাকবে। সো এই পার্টিকুলার জিনিসগুলোকে একটা একটা জায়গায় রেখে অ্যানিমেশন করাটা অনেক সহজ হয়, এটাকে বলা হয় প্রি কম্পোজ। সো আফটার ইফেক্টে এটাকে বলা হয় প্রি কম্পোজ। ফটোশপ ইলাস্ট্রেটর আপনারা এইভাবে গ্রুপ বলতে পারেন, বা গ্রুপ করে এইভাবে কাজ করছেন। তো এটা করার উপায় হচ্ছে, যেই লেয়ারগুলোকে এই কাজটা করবেন সেই লেয়ারগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট, মাউসের রাইট ক্লিক করলেই দেখতে পাবেন এখানে প্রি কম্পোজ আছে। এটা শর্টকাট আছে, শর্টকাটটা যদি আপনি কম্পোজিশনে যান, কম্পোজিশনের এইখানে আসলে পরেই আপনি শর্টকাটটা দেখতে পাবেন, প্রি কম্পোজ। আর আমরা লেয়ারে যাব, লেয়ারে আসলেই আমরা দেখতে পাবো প্রি কম্পোজ শর্টকাট, শিফট কন্ট্রোল সি, অথবা সিলেক্ট করে মাউসের রাইট বাটন দিলেই প্রি কম্পোজ। সো প্রি কম্পোজে এখানে আপনি আপনার মতো নাম লিখে দিতে পারেন, যেমন আমরা হচ্ছে এপি লিখে দিলাম, আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এপি। সো এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে, দুইটা না 3টা থাকে, একটা হচ্ছে লিভ অল, একটা হচ্ছে মুভ অল, একটা হচ্ছে অ্যাডজাস্ট। সো লিভ অল মানে আপনি যদি এই যে লেয়ার দুইটা আমরা একটা ইফেক্ট দিলাম, পজিশন, স্কেল, সো আমরা কি এই পজিশন আর স্কেলের প্রপার্টি সহ তাদেরকে গ্রুপ করে ফেলবো, নাকি এগুলো ফেলে দিয়ে? অবশ্যই ফেলবো না, যখন করব তখন আমরা লিভ অল অ্যাট্রিবিউটস না দিয়ে আমরা মুভ অল অ্যাট্রিবিউটস দিয়ে দিব, যা যা আছে তাই, এরকম কাইন্ড অফ। আর অ্যাডজাস্ট কম্পোজিশন ডিউরেশন, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন কম্পোজিশনের যে ডিউরেশনটা থাকবে সেই ডিউরেশন অ্যাডজাস্ট, এর বডি সবকিছু অ্যাডজাস্ট করবে কিনা, সো অবশ্যই করবে এটা। আর ওপেন নিউ কম্পোজিশন, এটা আপাতত চেক করার দরকার নেই, এটা আমরা পরবর্তীতে চাইলে ক্লিক করলে ওটা ওপেন হবে, সো করার দরকার হবে না, সো ওকে করে দিব। সো নাও সি দেখেন দুইটা লেয়ার এখন একটা হয়ে গেল। আবার উপরের এই চিপসটা, এইটা দুইটাকে সিলেক্ট করে আমি শিফট কন্ট্রোল সি প্রেস করলাম, প্রিকম্পোজ চলে আসলো, এখানে আমরা দিলাম চিপস আই সি, ওকে। সো দেখেন এই আরেকটা হয়ে গেল। সো এখন এটা কিন্তু একটা হিসাবে এই যে নড়াচড়া করতেছে, একসাথে আপনি এখানে এসে এটার মোশন অ্যানিমেশন আচ্ছা তাই করতে পারবেন। আপনার যদি মনে হয় এটার উপরে ডাবল ক্লিক করবেন, সো ডাবল ক্লিক করলেই দেখবেন এই যে এটা আবার ওপেন হয়ে গেছে, এখানে এখানে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো চলে আসছে। উপরে দেখতে পাবেন এই যে এটা যে প্রি কম্পোজ, সেটা আবার ওপেন হয়েছে, কেটে দিলে আবার আগের জায়গায় চলে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে প্রি কম্পোজ। সো এগুলোকে কপি করা যায়, কপি করলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যতগুলো কপি করবেন যে কোনো একটা পরিবর্তন করলে বাকিটা পরিবর্তন হবে, ঠিক আছে। যেমন আমি আফটার ইফেক্টেডটা অফ করে আমি এআইটা অন রাখতেছি, এটা ডাবল ক্লিক করলাম, সো এখানে দুইটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন। সো এখন এই লেয়ার প্যানেলে কন্ট্রোল ডি দিলাম, এটা ডুপ্লিকেট হলো কিন্তু, হ্যাঁ। সো এবার আমি এই একটা যে কোনো একটার মধ্যে গিয়ে এবার এটার পজিশন মুভ করে দিলাম।
সো খেয়াল করেন দুইটারই পজিশন কিন্তু মুভ হয়ে গেছে, দেখছেন একই জায়গায় চলে গেছে। তার মানে আমরা লেয়ার প্যানেলে যদি কপি করি তাহলে একটা কাজ করলে বাকি সবগুলো একই কাজ হবে। কিন্তু আপনার এমন হতে পারে যে আমি একটা কাজ করব না, বাকি সবগুলো এরকম ইন্ডিভিজুয়াল থাকবে। যেমন আপনার এমন হতে পারে যে আপনি স্লাইড শো বানাবেন, তো এক একটা ইমেজ থাকবে, তাই না? হতে পারে। কিন্তু ইফেক্ট সবগুলোই সেম, কিন্তু এক একটা ইমেজ থাকবে। কিন্তু এইখান থেকে যদি কপি করে সেই এক একটা ইমেজ বসাইতে চান তাহলে কিন্তু হবে না। তাহলে কাজ করতে হবে এই প্রজেক্ট প্যানেলে এসে। তাহলে প্রজেক্ট প্যানেলে এসে এই যে কম্পোজিশনটা আছে এইখানে আপনি ডুপ্লিকেট করেন। তাহলে এইখানে দেখবেন C2 হয়েছে, C3 হয়েছে, C4 হয়েছে, এরকম হয়েছে। তো এইবার এইটাকে এখানে এইটার উপরে নিয়ে আসেন। নাও এখন আমি এটার উপরে যাব, এটাকে চেঞ্জ করব, লেটস সি। দেখেন এখন কিন্তু যেটা চেঞ্জ করছে শুধু সেটা আছে। এইটা হচ্ছে লিমিটেশন। এটা একটু মাথায়, লিমিটেশন এটা ফিচারই বলা যায়, ঠিক আছে? তো প্রিকম্পোজিশন করলে একটা ডুপ্লিকেট করার পরে যদি বাকিটা চেঞ্জ করি সব নরমালি চেঞ্জ হয়ে যাবে। লেয়ার প্যানেলে যদি ডুপ্লিকেট করি, এটা লেয়ার প্যানেল, তো যদি ডুপ্লিকেট করতে মনি চায় তাহলে ডুপ্লিকেট করব উপরে কন্ট্রোল ডি দিয়ে প্রজেক্ট প্যানেলে, আর এই প্রজেক্ট প্যানেল থেকে তখন আবার ড্র্যাগ করে নিয়ে লেয়ারে ছেড়ে দেবো, দেন কাজ করবো, বাস শেষ। ঠিক আছে? এটা হচ্ছে প্রিকম্পোজ, খুবই ইন্টারেস্টিং বিষয়। তো এখানে ছোট্ট একটা লিমিটেশন আছে, এটাই লিমিটেশন। এতক্ষণ যা করছি বা বলছি এগুলো ফিচার। একটা লিমিটেশন হচ্ছে কি, যেটা এখন পর্যন্ত সরাসরি সফটওয়্যার দিয়ে করা যায় না, এটা থার্ড পার্টি একটা প্লাগইন আছে যেটা কিনে চালাইতে হয়। সো আমরা আসলে এটা কেউ কিনে চালাই না। এটা কারণটা হচ্ছে এই, এটা কম্পোজিশন প্রিকম্পোজ করে ফেললে এটাকে আর ভাঙা যায় না। এইটা করার জন্য ডাবল ক্লিক করে লেয়ার দুইটাকে কাট করতে হবে কন্ট্রোল এক্স দ্বারা। লেয়ার প্যানেল অরিজিনালটা যেটা আছে সেখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিবেন, বাস শেষ। এই এতটুকু, ঠিক আছে? লিমিটেশন আশা করি বুঝতে পারছেন। এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা? কুইক। এখন আমরা যা আমাদের টপিক ছিল মোটামুটি আমরা দেখে ফেলছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা অ্যাড যখন আমরা তৈরি করি, সেই অ্যাড তৈরি করার ক্ষেত্রে আমাদের দুইভাবে ফাইল আনতে হয়। একটা হচ্ছে ইলাস্ট্রেটর অথবা ফটোশপে তৈরি করা, আর একটা হচ্ছে আমরা যে জেপিজি পিএনজি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনি, দুইটা। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ না নর্মালি এই আনলাম, ড্র্যাগ করে এই ড্রপ করে ছেড়ে দিলাম, নো প্রবলেম। ডাবল ক্লিক ইম্পোর্ট করলাম, নো প্রবলেম, আমরা এটা জানি। কিন্তু যখন ফটোশপ ইলাস্ট্রেটরের কোনো ফাইল হবে, আমরা ডিজাইন করব, সেই ডিজাইনটা যখন আনবো তখন কিছু বিষয় আমার ফলো করতে হবে। তো এখানে আমি একটা অ্যাড তৈরি করছি, আপনাদের যেহেতু ক্লাসে আমার গ্রাফিক ডিজাইন করার সময় হবে না, আমি একটা অ্যাড তৈরি করে রাখছি। যেমন এই একটা অ্যাড আমরা তৈরি করে রাখছি, প্রফেশনাল একটা অ্যাড তৈরি করে রাখছি। এই অ্যাডে আমরা এখন কি করব, মোশন দিব। সেই মোশনগুলো কিভাবে দিব, এই ফাইলগুলো কিভাবে ইম্পোর্ট করব, সো লেটস সি। সো প্রথমে আমি আপনাদের এইটা একটু ওপেন করে দেখাচ্ছি ফটোশপে। ইলাস্ট্রেটরও ঠিক একইভাবে এই কাজটা হবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ইলাস্ট্রেটর ফটোশপে এই কাজগুলো করার জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট যদি আমি মোশন বা অ্যানিমেশন করি তাহলে আমার মাথায় রাখতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট বা অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে থাকতে হবে। আলাদা লেয়ারে যদি না থাকে তাহলে পরে আমরা কখনোই এটা আলাদা অ্যানিমেশন বা মোশন করতে পারবো না। এখন অনেকে আমারে বলতে পারেন, ভাই আমরা তাহলে গ্রাফিক ডিজাইন এটা বানাবো না। দেখেন আসলে আপনার বানানোর কাজ না, আপনার মোশনের কাজ। অ্যাজ এ মোশন ডিজাইনার কেউ একজনের কথা হয়তো বা আসতেছে, একটু মিউট করে নেন। তো আমাদের কাজ হচ্ছে এটা বানানো না, এটা মোশন করা। কিন্তু এটা কিভাবে বানাইছে তার কাছ থেকে সেটা বুঝে নেওয়া আমাদের কাজ। যে ভাই আপনি বানাইছেন, এমন হতে পারে না সে একটা ইমেজ দিয়ে দিতে পারে যে ভাই এটা অ্যানিমেশন করেন, তাহলে কি সম্ভব? তাহলে একটু চেক করে নেবেন। দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজাইন কিন্তু কিসে আছে, আলাদা আলাদা লেয়ারে আছে। এখন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান, আমার চ্যানেলে হিউজ পরিমাণে অ্যাডভান্স একটা কোর্সই আছে, 40টা ক্লাস, একদম পোর্টফোলিও, ফ্রিল্যান্সিং এবং A to Z গ্রাফিক ডিজাইনের সব এখানে ডিটেলস দেখাইছে। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল আছে, ওখান থেকে একটু দেখে নেবেন ফ্রিতে, আশা করি ভালো একটা আউটপুট পাবেন।
সেখান থেকে গ্রুপ থাকলে এগুলো থাকলে এইভাবে দেখে নেবেন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এটা দেখে আগে কনফার্ম হবেন এই যে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। যেমন এটা কি ফন্ট, ওই ফন্টটা যদি আলাদা ওখানে ফন্ট আকারে অ্যানিমেশন করতে চান, যেমন এই দেখেন শামীম উষা ইউনিকোডের এটা একটা ফন্ট। সেরকম ইন্ডিভিজুয়াল জিনিসগুলো আমার দেখে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এইভাবে দেখার পরে আমরা কি করব, এই যে পিএইচডি ফাইল বা এআই ফাইল সেটাকে আমরা কি করব, ওপেন করব। ওপেন করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সো ডাবল ক্লিক করলাম, ইম্পোর্ট হলো, হ্যাঁ, অথবা সিঙ্গেল ক্লিক ইম্পোর্ট, যেভাবে চান। ডাবল ক্লিক ইম্পোর্ট। তো ফটোশপের যে ফাইলটা আছে সেই ফাইলের আমরা ফোল্ডারে যাচ্ছি, এই যে দেখেন এই ফোল্ডারটা ক্লিক করলাম। সো এখানে ক্লিক করলে আপনার এখানে কয়েকটা অপশন আসবে, এই যে দেখেন ইম্পোর্ট অ্যাজ। বাকি এই জিনিসগুলো আমাদের দরকার নেই, এখানে সিকোয়েন্স আকারে যখন আমরা স্টপ মোশন করি, ধরেন একই জিনিস 10টা, ধরেন একই জায়গায় ট্রাইপডটা ঠিক করলাম, তো আমি 10ভাবে ছবি নিলাম। সো তখন 10টা ছবি একসাথে একটা সিকোয়েন্সে রেখে যখন অ্যানিমেশন হয় তখন এটাকে স্টপ মোশন অ্যানিমেশন বলে। সো ওইটার জন্য এরকম সিকোয়েন্স দিয়ে দিলে 10টা ইমেজ একবারে সিকোয়েন্স অনুযায়ী চলে আসবে। তো ওইটা আমাদের দরকার না, আমরা আসবো ইম্পোর্ট অ্যাজ। এখানে 3ভাবে ইম্পোর্ট করা যায়। একটা হচ্ছে ফুটেজ, সরাসরি ফুটেজ আকারে করলে এটা ছবির মতো ইম্পোর্ট হবে, এটা পরবর্তীতে আমরা কনভার্ট করে ওখানে শেপে কনভার্ট করতে পারবো না। সেকেন্ড হচ্ছে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ। এটাই কি হয়, এই এই হ্যাঁ আমি বলতেছি, এই অপশনটা যদি করি তাহলে প্রত্যেকটা এলিমেন্ট যেই সাইজে আমার ফটোশপ ইলাস্ট্রেটর থাকবে সেই সাইজে এখানে ইম্পোর্ট হবে। এটা কম্পোজিশনের সাইজে ইম্পোর্ট হবে না। মানে কম্পোজিশন আমার 1920 বা 1080 থাকতে পারে, তাহলে এত বড় ডাইমেনশন নিয়ে এটা সিলেকশন এরিয়া বা ওপেন হবে না। এটা হবে ধরেন একটা টেক্সট ছোট জায়গা নিয়ে আছে, ছোট জায়গা হবে মানে সিলেকশন এরিয়াটা। আর এটা হচ্ছে কম্পোজিশন, মানে ফুল কম্পোজিশনের সাইজে। তো তাহলে আমরা কোনটা করব, আমরা হচ্ছে মাঝখানেরটা করব, অলওয়েজ মাঝখানেরটা দিয়ে করব। তারপর বাকি দুইটা লাগবে, ওটা আস্তে আস্তে বুঝে যাবেন। সো মাঝখানেরটা দিয়ে করব সব সময়। কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ, এটা করে ইম্পোর্ট। সো এখানে চাইবে এডিটেবল লেয়ার, মার্জ লেয়ার, তো অলওয়েজ এডিটেবল লেয়ার রাখবেন, অলওয়েজ। ওকে, সো চলে আসছে দেখেন এই যে প্রজেক্ট প্যানেলে আমার মিল্ক অ্যাড ডিজাইন নামে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এখন যেহেতু এই মিল্ক অ্যাডটা যখন আমরা তৈরি করলাম তখন কিন্তু আমরা একটা মাপ জব দিছি, এই যে এটার একটা মাপ আছে তাই না, মাপ আছে, সেই মাপের বাইরে কি আমরা ডিজাইন করব, এই অ্যানিমেশন তৈরি করব না। তাহলে আমরা এখান থেকে কি করব, কম্পোজিশন তৈরি করব না, এখানে যেটা আমরা ইম্পোর্ট করলাম সেটার উপরে ডাবল ক্রিয়েট করব। সো ডাবল ক্লিক করলেই এই যে এইটার মতো করে একটা কম্পোজিশন ওপেন হয়ে গেছে। সো এখন আর আমাদের কোনো মাপজোপ ঠিক করতে হবে না, জাস্ট একটা জিনিস ঠিক করতে হবে, সেটা কি, কন্ট্রোল কে দিবেন। কন্ট্রোল কে দিলে কি হয় এটা আমরা জানি, কম্পোজিশন এই যে সেটিং সেই অপশনে যাওয়া যায়। তো আমরা এখান থেকে গিয়ে একটা জিনিস একটু দেখে নিব, সেটা হচ্ছে ফ্রেম রেট আর টাইমটা ঠিক আছে কিনা। আপনি হতে পারে যে এখানে ডিফল্ট 10 সেকেন্ড আছে, আপনার হতে পারে যে অ্যানিমেশন আমার 5 সেকেন্ড লাগবে, তো টাইমটা ঠিক করে নেবেন আর ফ্রেম রেটটা। আর ডাইমেনশন ঠিক করার দরকার নেই, কারণ ডাইমেনশন আমার যা আছে তাই কিন্তু থাকবে, এর বাইরে আমি চেঞ্জ করব না। সো যা আছে তাই রেখে ওকে করে দিবেন। সো এখন খেয়াল করেন আমার এই যে দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস কি আলাদা আলাদা আকার আসছে, আর এখানে দেখেন এই যে ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো আছে তার কিন্তু সিলেকশন এরিয়া ততটুকুই আছে যতটুকু ওর অ্যাকচুয়াল, ঠিক আছে। এখন ইলাস্ট্রেটর থেকে আনেন আর ফটোশপ থেকে আনেন, যেইভাবে আনেন প্রত্যেকটা জায়গায় দেখবেন লেয়ার ঠিক আছে কিনা। আর ওই যে মাঝখানে রিটেন, এইখান থেকে যখন আনবেন তখন এই যে মাঝখানে রিটেন লেয়ার সাইজ, কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ, এই অপশনটা রেখে ইম্পোর্ট। ওকে, ব্যাস। এখন আমার এই ইন্ডিভিজুয়াল জিনিসগুলো যেহেতু আমার আলাদা আলাদা, সো আমি এটাকে কি করতে পারি, খুব সুন্দর করে অ্যানিমেশন করতে পারি, কোনো প্যারা আমার হবে না আশা করি। ওকে, তো এখানে একটা জিনিস একটু মাথায় আনতে হবে, সেটা হচ্ছে এই ইমেজটাকে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট করে এটাকে আমরা এডিটেবল টেক্সটে কনভার্ট করতে পারি। সো এডিটেবল টেক্সটে কনভার্ট করতে পারি, এই যে দেখেন এডিটেবল টেক্সট হয়ে গেছে, ঠিক আছে। এটা এডিটেবল টেক্সট এখন হয়ে গেছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি এটা কিন্তু আমার টেক্সট হয়ে গেছে।
তার মানে আমি টেক্সটের ইফেক্ট কিন্তু এখানে দিতে পারবো, এটা কিন্তু মাথায় রাখা যাবে। আর যদি আমরা না চাই এটা আমার ইমেজ, যেমন এখন দেখেন এই যে কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে আসতেছি, এই যে এখন এটা কিন্তু একটা ইমেজ, দেখেন এখানে কিন্তু কোনো টেক্সট চেঞ্জ করার অপশন নাই, দেখছেন? সো আমি যদি চাই যে না ভাই আমি ইমেজের ইফেক্ট দিব না, আমি টেক্সটের ইফেক্ট দিব, তাইলে যেটা টেক্সট আছে সেখানে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট লেখা আছে, এখান থেকে দেখেন শেপে কনভার্ট করা যায়, টেক্সটে কনভার্ট করা যায়, অনেকগুলো অপশন আছে। আপনি যেটা ইলাস্ট্রেটরের ফটোশপের যেটা শেপ রাখছেন, যেমন এটা শেপ, আপনি যদি চান এটাকে কনভার্ট করতে শেপে, যদি এখানে থাকে কনভার্ট করতে পারবেন। যদি টেক্সট ক্লিক করে চান এখান থেকে ক্রিয়েট কনভার্ট করতে পারবেন, তার মানে ওখানে টেক্সট এখানে এসে কনভার্ট করে নিতে পারবেন। সো আমি কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট কেন করতেছি, এটা আমরা একটা টেক্সটের একটা ইফেক্ট দিব না, হ্যাঁ, তাহলে একটু সুন্দর লাগবে অ্যানিমেশনটা দেখতে। ওকে, সো আমি প্যারামিটার সেন্টারে অ্যাঙ্করটা এনে এটাকে টেক্সট করে নিলাম বোঝার জন্য। ওকে, সো নাও এখন আমরা প্রথমে যে অ্যানিমেশনটা করব, দেখেন আমরা প্রথমে অ্যানিমেশন করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে, এটাকে লক করে দিতে পারি। এই যে দেখেন লেয়ার এই প্যানেলে এখানে লক করার অপশন আছে, এখানে সিলেক্ট রেখে ক্লিক লক। সো এটা নড়াচড়া করবে না। সো আমি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করব না। তো প্রথমে আমি অ্যানিমেশনটা করব শুধু মিল্কের যে স্প্লাশটা আছে, এই যে স্প্লাশ, এটা অ্যানিমেশন করব। তো এইটার অ্যানিমেশন করার জন্য যদি আমি চাই এইটাই দেখবো আর বাকি কোনোটাকে দেখবো না, তাহলে ছোট্ট একটা কাজ করতে পারি। এই যে প্রত্যেকটা লেয়ার আছে তার পাশে দেখেন এইরকম গোল গোল একটা অপশন আছে যেটাকে বলা হয় সোলো। আমার চ্যানেলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকস নিয়ে একটা ক্লাস আছে বোধহয়, এগুলো একটু দেখে নিন, কারণ এগুলো নিয়ে আপনাদের প্রত্যেকটা আলাদা ক্লাস করতে গেলে অনেক পরিমাণ ক্লাস লাগবে। সো এই সোলো যেটা করে, শুধু ক্লিক করে এটা ওপেন করলে ওইটাই থাকবে, বাকি আর একটা জিনিসও থাকবে না। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাও সোলো অন করে রাখি। সো ব্যাকগ্রাউন্ড আর এইটা দুইটা জিনিস দেখবো আপাতত, বাকিগুলো আর দেখবো না। এটা অ্যানিমেশন আপনাকে হেল্প করবে। ওকে, সো অ্যাঙ্করটা আমরা ঠিক করি, অ্যাঙ্করটাকে নিচে নিয়ে আসলাম। সো আমরা 2 ফ্রেম পরে অ্যানিমেশন শুরু করতেছি, 1 2 2 ফ্রেম পরে অ্যানিমেশন শুরু করলাম। সো মিল্ক স্প্ল্যাশের অ্যানিমেশনটা দিচ্ছি আমরা পজিশন, ছোট ছোট মোশনগুলো আমরা আইডেন্টিফাই করে দিই। সো শিফট ধরে পেজ ডাউন দিলাম, 10 ফ্রেম সামনে গেলাম, একটা প্যারামিটার বসালাম। সো 10 ফ্রেমের সময় এইখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে সে থাকবে নিচে, তাহলে প্রথম ফ্রেমে গিয়ে স্প্লাশটাকে নিচে দিয়ে দিলাম এইভাবে। তো তাহলে অ্যানিমেশনটা কি হলো, এই আসলো, তাই না? কিন্তু এইভাবে গতানুগতিক এই যে আসলো, এটা দেখতে ভালো লাগতেছে না। সো দুইটাকে সিলেক্ট করে F9 অথবা ইজ, ওকে। সো এবার এটাকে সিলেক্ট করে গ্রাফ এডিটরের মাধ্যমে আমি আমার মতো একটু স্মুথ করে দিলাম, মানে ল্যান্ডিংটা একটু স্মুথ হলো। সো দেখি এখন এই যে এরকম আসলো খুব সুন্দরভাবে, হ্যাঁ, ওকে। সো আপনি যেভাবে চান সেভাবে কন্ট্রোল করে দিতে পারেন। ওকে, এইভাবে আসলো, দারুন। সো এইটা শেষ হওয়ার আগে মনে রাখবেন, একটা এলিমেন্টের মোশন শেষ হওয়ার আগে আর একটা এলিমেন্টের মোশন শুরু হবে, না হলে রিলেট হবে না। তাহলে হচ্ছে ক্লায়েন্ট থাকবে না, ধরেন এই শেষ হলো, তারপর আর একটা আসলো, তারপর আর একটা, এতে করে অ্যানিমেশনে অ্যান্টিসিপেশন যে বিষয়টা আছে, সেকেন্ডারি অ্যাকশন যে বিষয়টা আছে, এই জিনিসটা না অডিয়েন্সের ফিল থাকে না। মানে আমার এরপরে কি হবে, পরে কি আসতেছে, পরে কি হতে পারে, থাকবে না। যেমন আমি এটা দিলাম, এখন এটা কিসের অ্যাড, এটা কি কোনো দুধের বিস্কুটের নাকি দুধের প্যাকেটের নাকি দুধের চকলেটের, রিলেট করতে পারতেছি না। কিন্তু এটা যদি এই স্প্লাশটা শেষ হতে হতেই যদি প্যাকেটটা শুরু হয়ে যায় অ্যানিমেশন মোশন, তাহলে কিন্তু রিলেট হচ্ছে। তো তাহলে আমরা চেষ্টা করব 2-1 ফ্রেম আগে অ্যানিমেশনটা শুরু করার, মোশনটা শুরু করার। বারবার অ্যানিমেশন মোশন বলতেছি, অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল কাজগুলোকে মোশন বলবো, টোটালটাকে অ্যানিমেশন। সো আমি মোশন বলবো। সো এবার এটার সাথে সাথে আমার প্যাকেট আসবে। সো মিল প্যাকেট অন, সোলো অন করলাম, এই যে প্যাকেট অন চলে আসলো। মূলত আমরা প্যাকেট 2টাকে আগে আনবো, যেহেতু প্যাকেট 2টা নিচে আছে। সো প্যাকেট 2টা আগে আসবে, তারপরে অনটা। সো তাহলে প্যাকেট 2টাকে আমরা কি করতেছি,
পজিশনের কাজ করতেছি, পি ফর পজিশন। ক্লিক করলাম, এটারও হচ্ছে 10 ফ্রেম সামনে গিয়ে অ্যানিমেশনটা শুরু করতেছি, বা এটা 20 ফ্রেম দিয়ে একটু ফাস্ট হয়ে যাবে, 10 ফ্রেম দিলে 20 ফ্রেম দিলাম। সো এখানে ক্লিক করে দিলাম। তো 20 ফ্রেমের সময় এই ভদ্রলোক এখানেই থাকবে, কিন্তু 10 ফ্রেমের সময় মানে প্রথম যে শুরু হলো সেইখানে তার একটু চেঞ্জ থাকবে। তো প্রথম কি ফ্রেমে সে থাকবে নিচে এরকম, কোথায় থাকবে সেখানে আপনি টেনে এরকম অ্যাডজাস্ট করে দেন একদম বাইরে। তো তারপর সে এইভাবে আসবে, তাই না? কিন্তু এইভাবে না এসে যদি একটু ঘুরতে ঘুরতে আসে দেখতে ভালো লাগবে। তো শিফট ধরে 8 দিলাম, 20 ফ্রেম সামনে গেলাম, প্যারামিটার বসালাম। তো শেষের প্যারামিটারগুলোয় তার পজিশন এইখানেই থাকবে, প্রথম প্যারামিটারের পজিশন চেঞ্জ থাকবে। তো প্রথম প্যারামিটার আমি একটু ধরেন 20 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। এবার দেখি কি অবস্থা, -20 ডিগ্রি করে দিলাম। এবার দেখি কি অবস্থা, একটু ঘুরতে ঘুরতে আসবে, তাই না? 20 ডিগ্রি থাকবে, পরে ঘুরতে ঘুরতে এসে চেঞ্জ হচ্ছে। তো 20 ডিগ্রি একটু কম মনে হচ্ছে, আমি একটু -90 ডিগ্রি করে দিই, দেখি কি অবস্থা। তো নাও এখন দেখি, এই যে ঘুরতে ঘুরতে আসলো, দেখছেন? এখন কিন্তু ঠিক আছে। তো কি হলো, ওই যে একটা শেষ হইতে আর একটা চলে আসলো। এখন এটাকে দুইটাকে সিলেক্ট করে ইজি ইজ করে নিব। সো পজিশনটাকে শুধু ক্লিক করে বা দুইটাকে সিলেক্ট করে আমরা একসাথে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট দুইটাকে দিয়ে গ্রাফ এডিটরে গিয়ে এটাকে একটু স্লো করে দিলাম। তো দেখি এখন ব্যাপারটা কি হলো, ঠিক আছে, চলে আসলো, গ্রেট। সো এইবার এইটা শেষ হইতে হইতে আমরা, এই যে এটা শেষ হইতে হইতেই আমরা প্যাকেট অন নিয়ে আসবো। তো এইটাই প্যাকেটের লেয়ারের স্লোট অন করলাম, এবার এটা দেখাচ্ছে। সো এটার পজিশন অন করলাম, এটার আর রোটেশন দিচ্ছি না, এটা 20 ফ্রেম সামনে যাচ্ছি, 1 2 20 ফ্রেম সামনে গেলাম, পজিশনে ক্লিক করলাম, 20 ফ্রেম সামনে গেলাম, 1 2 এখানে প্যারামিটার বসালাম। তো প্রথম প্যারামিটারে এসে পজিশন এটা থাকবে যেখানে, সেখানে আপনি দিয়ে দেন। সো আমার এটা নিচে থাকবে, আপাতত নিচেই দিলাম। সো তাহলে ব্যাপারটা কি হলো, এই হলো, এই হলো, হ্যাঁ। তো শেষেরটা দেখেন, প্রথমটা আসলো কত সুন্দর, সেকেন্ডটা আসলো কত সুন্দর, কিন্তু শেষেরটা আসতেছে জগা খিচুড়ি, এই গতানুগতি রিলেট করতে পারতেছেন। সো দুইটাকে সিলেক্ট করে ইজি ক্লিক করে গ্রাফ এডিটরে গিয়ে এটাকে একটু স্মুথ করে দিলাম। সো লেটস সি, দেখছেন কত সুন্দর হলো। এখন আমরা যদি চাই এটাকে আরেকটু আগে আগায় দিতে পারি, দুইটা ফ্রেম কি ফ্রেম সিলেক্ট করে একটু সামনে দিয়ে দিই যেন দুইটার কম্বিনেশনটা ঠিক থাকে। এই দেখেন সুন্দর করে একটার সাথে আরেকটা চলে আসছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে চলে আসলো। এটাকে আপনি স্কেলের কাজ করে দিতে পারেন, এটার সাথে ছোট করে দিতে পারেন, এটার সাথে একটু স্কেলের কাজ করে, তাহলে বড় হয়ে আসবে, যেভাবে চান আপনি দিতে পারেন। সো আমার মনে হচ্ছে এইভাবে ইটস ওকে। সো এবার এটা শেষ হইতে হইতে আমরা যেটা করব, আমরা আমাদের লেখাটা শুরু করব। এখন কোন লেখাটা আমরা আগে চাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আছে 250 গ্রাম মাত্র 200 টাকায়, তাহলে এইটা আসার সাথে সাথে আমরা দিব এই লেখাটা প্রথমে, এই লেখাটা চাচ্ছি যে মোশন ফ্রেশ মিল এখন আরো সাশ্রয়ী, এই লেখাটা আগে চাচ্ছি। তো এই লেখাটা আমরা একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, সেই ইফেক্টটার নাম হচ্ছে বুলেট ট্রেন বা ফগি। সো বুলেট ট্রেনটা দিয়ে দেখি, যেহেতু এটা টেক্সট, বুলেট ট্রেনটা অ্যাপ্লাই করে দিচ্ছি। সো লেটস সি, ইউ প্রেস করে প্যারামিটারটা বের করলাম, কোথায় এটার অ্যানিমেশনটা হলো দেখি, এই যে এখানে হলো। সো দেখি, ওই যে টেক্সট চলে আসছে, তাই না, এই যে চলে আসছে, মোশন ফ্রেশ মিল্ক এখন আরো সাশ্রয়ী চলে আসলো। তো এটা আমরা একটা কাজ করব, একটু সামনে আগায় দিব, যেহেতু এই যে দেখেন এটা অ্যানিমেশন এখানে শেষ হচ্ছে, পরে শুরু হচ্ছে। তো আমরা এই দুইটাকে একটু আগায় দিব সামনের দিকে এরকম। এবার এই দুইটাকে আমরা ইজি ইজ করে দিতে পারি F9 দিয়ে। সো লেটস সি, ঠিক আছে, মোশন ফ্রেশ মিল্ক এখন আরো সাশ্রয়ী, আমরা একটু ফাস্ট করে দিতে পারি, একটু ফাস্ট করে দিচ্ছি। সো লেটস সি, ওকে, মোশন ফ্রেশ মিল্ক এখন আরো সাশ্রয়ী। সো দেখি 10 ফ্রেম আছে কিনা, 10 11 12 13 14 15 ফ্রেম করে দিচ্ছি আমরা, গ্রেট। তো এই লেখাটা আবার শেষ হইতে হইতেই আমরা কি করব, আগের একটা শুরু করব। তাহলে
মোশন ফ্রেশ মিল এখন আরো সাশ্রয়ী, তাহলে 250 গ্রামটা আগে আসবে, তাহলে 250 গ্রামটা এই যে, তাহলে 250 গ্রামটা এইভাবে আগে আসবে। তো এবার 250 গ্রামটাকে আমরা একটু অন্যভাবে অ্যানিমেশন করব। কিভাবে? এটাকে সিলেক্ট করে একটু নিচে দিয়ে দিলাম কি অ্যাঙ্কর পয়েন্টটা। এবার এটা স্কেলের কাজ করবে। এস ক্লিক 1 2 20 ফ্রেম পরে আমরা ক্লিক করলাম, তো 20 ফ্রেম পরে সে এইখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে তাকে আমরা 0 করে দিলাম। সো নাও তার অ্যানিমেশনটা এই হচ্ছে, হ্যাঁ? কিন্তু এইভাবে আসলে একটু মানে একটু জাস্ট কি বলে এটাকে, নর্মাল দেখাচ্ছে, তাই না? কোনো ফিল নাই। এইবার আমরা গত ক্লাসের টপিকসটা টানবো, সেটা হচ্ছে কি এক্সপ্রেশন অ্যাড করব, তারপর আমরা মিউজিক অ্যাড করব, এবং আস্তে আস্তে সবই চলে আসবে। সেখান থেকে এই যে ইনার্শিয়াল বাউন্ড যেটা আছে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে অল্টার ধরে স্কেলের এখানে ক্লিক করব, এই স্টপ ওয়াচে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দ্বারা কি করলাম, পেস্ট করে দিলাম, বাইরে ক্লিক, ডিসিলেট। সো লেটস সি এখন বাউন্স করে কিনা দেখি। বাউন্স করতেছে কিন্তু একদম মরার মতো, তাই না? তো মরার মতো যেহেতু বাউন্স করতেছে, সো আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এইটাকে একটু আগায় দিব, একটু সামনে দিলাম। সো লেটস সি এখন দেখি, এই যে এখন দেখেন, এখন কিন্তু ঠিক আছে, একটু টাইম কমায় দিছি দুইটার মাঝখানে, এই যে এখন কিন্তু ঠিক আছে, দেখেন 250 গ্রাম। তা 250 গ্রাম শেষ হইতে হইতে মাত্রটা শুরু হয়ে যাবে। সো মাত্র, এই মাত্রর ইফেক্টটাও একই থাকবে। সো এই ক্ষেত্রে আমি এই দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি, কপি করে এইটার অ্যাঙ্করটাকে ঠিক করে দিচ্ছি, অ্যাঙ্করটাকে কর্নারে দিয়ে এটায় স্কেলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, তাহলে ওই ইফেক্ট দুইটা এটার মধ্যে চলে আসলো। ঠিক আছে, একই ইফেক্ট চলে আসলো, মানে কপি পেস্ট করে দিলাম, তাহলে আমার পরবর্তী আর লাগলো না। তো এটা শেষ হইতে আবার এই যে এটা শুরু হয়ে যাবে, 200 টাকা রাউন্ড বক্স। সো রাউন্ড বক্সটা আসবে, 200 টাকা আসবে। তো এটার এই অ্যানিমেশনটা আমরা একটু ভিন্নভাবে করি। প্রথমে হচ্ছে টেক্সট যেটা আছে সেটার অ্যাঙ্কর পয়েন্ট এই কর্নারে আনলাম, বক্স যেটা আছে সেটার অ্যাঙ্কর পয়েন্ট ওই কর্নারে নিলাম। সো দুইটার অ্যাঙ্কর পয়েন্ট দুই দিকে যাবে, এরকম একটা বিষয় আমরা দিব। তো বক্স আর 200 টাকা এই দুইটার স্কেলের কাজ করব, সাথে রোটেশনের কাজ করব। তাহলে শিফট ধরে আর প্রেস করলাম, এবার একসাথে ক্লিক করলে একসাথেই পড়বে, বললে একসাথেই 10 ফ্রেম সামনে গিয়ে আবার প্যারামিটার বসাই দিলাম, একসাথে প্যারামিটার বসলো। এখন 10 ফ্রেম পরে যাদের তাদের যে অবস্থান তারা এখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে তাদের একটু চেঞ্জ থাকবে, চেঞ্জটা এরকম। স্কেলের কাজ দুইটারই হচ্ছে কি হবে, 0 হবে। সো দুইটারই 0। এবার তারা যখন আসবে তখন একটু পরিবর্তনটা হবে, একটু রোটেশনটা চেঞ্জ হবে। সো রোটেশনটা চেঞ্জ হবে, তো এবার ইন্ডিভিজুয়াল রোটেশন চেঞ্জ করে দেব। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মানে এইটারে দিচ্ছি -90 ডিগ্রি, ওইটারে দিচ্ছি +90 ডিগ্রি। সো লেটস সি, দেখেন এই দেখছেন দুইটা দুই দুই দিক থেকে আসবে এরকম। ওকে, তো দুই দিক থেকে আসবে, অথবা ওই দিক থেকে না করে আপনি যদি উল্টা করে দেন, যেমন এইটাকে প্লাস করে দেই, ওইটাকে মাইনাস করে দেই। ওকে, লেটস সি, এই দেখেন এখন দুইটা এরকম আসতেছে। ঠিক আছে, যেভাবে চান, এই যে। তো তাহলে সবগুলাকে সিলেক্ট করে এইখান থেকে যেটা কপি করলাম সেটা করে দিতে পারি, সবগুলাকে দিতে হবে, কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল ধরে ধরে দিতে হবে। পেস্ট করলাম এটায়, অল্টার ধরে ক্লিক করে এটায় পেস্ট করলাম, সবগুলাই দিতে হবে, নাহলে কিন্তু ইফেক্টটা পড়বে না। এইটার সলিউশন আমি আপনাদেরকে আরো ইজি ভাবে করে দেবো। আপাতত এইভাবেই শিখি। আমি একটা স্ক্রিপ্ট দিয়ে দিব, ছোটখাটো প্লাগইন। সো এই ছোটখাটো প্লাগইনটা দেওয়ার পরে দেখবেন এটা আপনারা আরো ইজি ভাবে করতে পারবেন। আশা করি সেটা পাওয়ার আগ পর্যন্ত এভাবে ম্যানুয়ালি করেন, শিখতে পারবেন।
কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। সো লেটস সি এটা কি অনেক বড় মানে কাজ হয়ে গেল কিনা, দেখি বাউন্সটা করে কিনা ঠিকঠাক। এই যে বাউন্সটা করলো, দেখছেন? ঠিক আছে। সো নাও এখন সবগুলার 16 পয়েন্ট উঠাই দিলাম, বাস এখন সবগুলা চলে আসছে। ওকে, সো নাও দেখেন আমার অ্যানিমেশনটা কি হলো, ঠিক আছে। আর লোগোটা প্রথম থেকেই থাকবে, সো লোগোটার অ্যানিমেশন আর কিছু করার দরকার নেই। আপনারা চাইলে লোগোটায় অ্যানিমেশন হওয়ার পরে এইখানে এসে লোগোটার উপরে আমরা গত ক্লাস থেকে শিখছি সিসি LIGHT লাইট সুইপ, সেই লাইট সুইপটা একটু অ্যাপ্লাই করে দিতে পারি। সো সাদা সাদা অনেকটা অ্যাপ্লাই করলে অনেক সময় বোঝা নাও যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা অন্য কোনো ইফেক্ট দিয়ে দিতে পারেন, যেমন এই যে এটায় এরকম দিলে একটু ইফেক্ট বোঝা যাচ্ছে। তো আমি একটা কাজ করি, এটা হুইপ দিয়ে দিই, কার্ড হুইপের ইফেক্টটা দিয়ে দিই। সো কার্ড হুইপের ইফেক্টটা দিয়ে দিতে পারি যেরকম, ঠিক আছে, এরকম একটা চেঞ্জ আসবে। সো তাহলে এইখান থেকে সিলেক্ট করলাম 1 2 20 ফ্রেম পরে এই হয়ে গেল। ওকে, সো লেটস সি তাহলে অ্যানিমেশনটা কি হলো। ওকে, দারুন। এখন আপনি দেখেন কত মানে অল্প সময়ের মধ্যে অ্যানিমেশন হয়ে গেছে, চিন্তা করা যায় কত সেকেন্ড আমার, আমি যদি খেয়াল করি 4 সেকেন্ডের মধ্যে আমার অ্যানিমেশন কমপ্লিট। চিন্তা করা যায় যে এক একটা সেকেন্ড এখানে কত ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো হয়ে গেল, তাহলে আমি 4 সেকেন্ড রেখে বাকিটা ক্রপ করে দিচ্ছি। হ্যাঁ, সো 4 সেকেন্ড, অবশ্যই শেষে পড়ার জন্য একটু সময় দিতে হবে। সো 4 সেকেন্ড মানে 5 সেকেন্ড করে দিতে পারেন। সো আমি মনে হয় 4 সেকেন্ড করলে এনাফ। সো আমি 4 সেকেন্ড করে দিচ্ছি। সো এখন এইখানে আমি এন প্রেস করি, এন প্রেস করলে এই যে আমার টাইমলাইনটা এতটুকু হয়ে গেল। এখন আমি প্লে দিচ্ছি বারবার, এটা প্লে হবে দেখেন, ঠিক আছে। ওকে, সো শেষেরটা আমার মনে হয় আরেকটু ফাস্ট দরকার। এই যে শেষে যেটা আছে এটা বাউন্স টাউন্স একটু বেশি দিচ্ছে, শেষেরটা আরেকটু ফাস্ট দরকার। রাউন্ড বক্সের ইউ প্রেস করি, করে তাদের প্যারামিটারটাকে একটু সামনে আগায় দিচ্ছি। রাউন্ড বক্স আর 200, এই দুইটারই প্যারামিটার একটু সামনে এগিয়ে দিচ্ছি, তাহলে একটু ফাস্ট হবে। এই যে এখন একটু ফাস্ট হলো, ঠিক আছে। সো ডান। এখন আমাদের এইটার সাথে সাথে কি করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে। সো মিউজিক অ্যাডের জন্য আমি আপনাদের একটা ফাইল দিয়ে দিব, যারা গত ক্লাসে চাইছেন, এর আগের ক্লাসে আমি আপনাদের জন্য সুন্দর করে রেডি করে রাখছি। এই যে এসেনশিয়াল সাউন্ড ইফেক্ট, এই ফোল্ডারটা আপনাদের আমি দিয়ে দিব ডিরেক্ট। এই যে দেখেন এটার মধ্যে আপনাদের জন্য যা যা লাগবে সেই রকম ফোল্ডারগুলো আমি দিয়ে দিছি। যেমন এই যে গ্লিচ ইফেক্টের জন্য যা যা লাগবে, অনেক ধরনের গ্লিচ ইফেক্ট আছে এখানে, কিবোর্ড টাইপিং আছে, লিকুইডের ইফেক্ট আছে, ওই যে পানি পড়লে বা দুধ স্প্লাশ হইলে এরকম। লোগো অ্যানিমেশনের জন্য কিছু সাউন্ড আছে, সাউন্ড দিয়ে দিছি। তারপর নোটিফিকেশন, অ্যালার্ট আছে, বেল বাজে, ঘন্টা বাজে, এরকম অনেক কিছু সাউন্ড আছে। তারপর পপ আপ আছে, ওই যে পপ পপ সাউন্ড হয়। তারপর হচ্ছে সুশ হুশ আছে। তারপর হচ্ছে আপনার মাউস আছে, এই যে কি আপনার এখানে ইউআই সাউন্ড আছে, এরকম অনেক সাউন্ড আছে, আমি দিয়ে দিছি। এগুলো আপনারা ব্যবহার করবেন, তারপরও যদি আবার লাগে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সেখান থেকে আমি এখন ব্যবহার করব হচ্ছে সুশ আর হুশ বা সুশ, আর হচ্ছে পপ আপ, এটা ব্যবহার করব। সো দেখি পপ আপের কোনটা ব্যবহার করলে ভালো হবে। সো দ্বিতীয়টা আমরা ব্যবহার করব, দ্বিতীয়টা না, এটা পানি, এটা ব্যবহার করব। হ্যাঁ, সো এটা এটা আমি নিয়ে আসতেছি এখান থেকে, এই নিয়ে আসলাম, যেহেতু টেক্সটগুলো পপ করবে সেটা। আর হুশ আছে, হুশটা হচ্ছে ওই যে আমার এলিমেন্ট আসলে যেটা হয়। তো এখান থেকে অনেক ধরনের হুশ আছে, আপনারা ব্যবহার করতে পারেন। হুশ আর শুশের মধ্যে একটু পার্থক্য আছে। সেকেন্ডটা আমরা ব্যবহার করব এখানে, সেকেন্ডটা নিচ্ছি আমি, ঠিক আছে। তো তাহলে আমার শুশ
হুশটা ব্যবহার হবে এই যে প্রোডাক্টগুলো যখন আসতেছে তখন। তো আসতেছে কখন, এই একটা আসলো, এইখানে আমরা ব্যবহার করব এটা, এই যে, ঠিক আছে, দেখছেন? সো এটাকে কন্ট্রোল ডি দ্বারা ডুপ্লিকেট করেন, তারপর নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন আর কি, এরকম। ঠিক আছে, চলে আসছে। কন্ট্রোল ডি, ওই যে টেক্সটটা যখন আসলো তখন আরেকটা হুশ হতে পারে, এই যে এখানে এই পাতলা হুশ আছে, এগুলোর সাউন্ড নিজের অ্যাডজাস্ট করে নেবেন আর কি। পাতলা হুশ। ঠিক আছে, ওই যে চলে আসছে, দেখছেন? টেক্সটটা যখন আসলো এরকম সাউন্ড চেঞ্জ করে নেবেন। তারপর পপ আপটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে দিই, যখন আমার এই যে টেক্সট আসলো, এই যে এটা এইখানে একটা থাকবে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আরেকটা থাকবে এরকম। সো লেটস সি, ঠিক আছে? চেঞ্জ করলে একটা ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড চলে আসবে। আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাচ্ছি, আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, আরো আছে। এই যে এখানে কয়েকটা আছে, বেশ কয়েকটা সাউন্ড আছে এখানে। এখানে আবার অনেকগুলো সাউন্ড আছে, সবগুলো সাউন্ড আমি আর না নিই, কয়েকটা নিচ্ছি। সো লেটস সি কি দাঁড়াইলো সাউন্ড। ঠিক আছে, মানে আমি অ্যাডজাস্ট একদম ফুলফিল করলাম না, এই আর কি। তারপর এখানে সাউন্ড আছে, আপনি সাউন্ড দিয়ে দিতে পারেন এখান থেকে, এই যে সাউন্ড আছে, এই যে। এখন আমরা কি করব, এটাকে রেন্ডার দেব। সো রেন্ডার দেওয়ার জন্য আমরা জানি প্রসেস, আমরা যাব কম্পোজিশন, এখান থেকে আসবো অ্যাড টু মিডিয়া এনকোডার। সো থার্ড পার্টি ওইটা যাব, এখান থেকে রেন্ডার দেব। তো এটা আস্তে আস্তে আমরা একটু কথা বলে ফেলি। চলে আসলো। তো প্রথমে আমরা কি করব, এখানে ক্লিক করব ফরম্যাট, ফরম্যাট নেম আমরা H.264, আপনারা জানেন সবাই কেন কি, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো নিলাম। তো এখানে আউটপুট কি নামে দিব, সেই নামটা চুজ করব, কোথায় আউটপুট চাচ্ছি সেইখানে যাব। আরে বাপরে বাপ, ট্যাম ফাইল কত জমছে, চিন্তা করছেন? মারাত্মক। তো এখানে আমরা এটাকে সেভ দিচ্ছি। ওকে, সো রেন্ডার দেওয়ার জন্য মোটামুটি আমাদের রেডি। ওকে, আমরা লোকেশন দিলাম, ফাইল নেম দিলাম, এখন এই গ্রিন বাটনে ক্লিক। সো প্রিভিউ দেখাচ্ছে অ্যান্ড হচ্ছে রেন্ডার হচ্ছে। সো রেন্ডার হয়ে গেলে সাউন্ড, এখানে সাউন্ড আপাতত আসবে না। তো রেন্ডার হয়ে গেছে, লেটস সি। তো দেখা যাক কি রেন্ডার হইলো, এই কি। ওকে, সো এই যে দেখেন রেন্ডার কি হয়েছে, এটা হয়েছে রেন্ডার। এই দেখেন, তো আমাদের একটা অ্যাড রেডি। ঠিক আছে, সো ডিজাইন, লুক আর ক্রিয়েটিভিটি তো আসলে এরকম লাইভ ক্লাসে আপনাদেরকে ওইরকম দেখানো অনেক সম্ভব হয় না, কারণ এটার মধ্যে অনেক মশলা টসলা ঢালতে হবে। তো আপনাদের আমি একটা প্রসেস দেখাই দিলাম, যা শিখছি তা দিয়ে দেখেন, মাত্র 4টা ক্লাস শেষ হয়েছে, তা দিয়ে দেখেন আমরা পূর্ণাঙ্গ একটা অ্যাড তৈরি করতে পারি। আর এই অ্যাডগুলো দিয়ে আপনি প্রফেশনাল ভাবে কাজ করতে পারেন, সেই জিনিসগুলো আমি এখন দেখাই দিব, যে কোন কোন কোম্পানিতে এর চাইতেও আরো নিম্নমানের অ্যাড ব্যবহার করে চলতেছে। সো আমি দেখাই দিব একটু পরে অফ স্ক্রিনে। সো ব্যাস, সিম্পল একটা বিষয় তৈরি হয়ে গেল। সো এরকম আমরা বিভিন্ন ব্র্যান্ড টার্গেট করে আমরা নিজেরা কিছু প্র্যাকটিসের জন্য কাজ তৈরি করব, আর এগুলোই আপনাদের কি বাসার হোমওয়ার্ক থাকবে। ওকে, সো তাহলে আমাদের আজকে ক্লাসের টপিকস হচ্ছে এটা, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন নিব অফ স্ক্রিনে।